আলোদীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি, ব্রিফিংয়ে জানালেন আইন উপদেষ্টা। জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন ট্রাম্প, বাইডেনের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। তবে কবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তা জানাননি অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। জানান, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে প্রত্যর্পণ চুক্তির পুরোপুরি লঙ্ঘন হবে। বলেন, এ বিষয়ে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি। সাইবার নিরাপত্তা আইনে হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো ২ সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা। আর গায়েবী মামলাগুলো ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা করেছেন আসিফ নজরুল। বাংলাদেশে একটা বাস্তব চিত্র তুলে ধরেছে। আমরা ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2 সাবেক প্রতিমন্ত্রী ও 1 এমপির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদক কর্মকর্তারা জানান, এদের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। কুড়িগ্রাম 4 আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে 12 কোটি 81 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার ব্যাংক হিসাবে সন্দেহজনক 17 কোটি 56 লাখ টাকার বেশি লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব অভিযোগে জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি। অর্থ পাচার আইনে এই মামলা দায়ের করা হয়। মোহাম্মদ জাকির হোসেন অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 12 কোটি 81 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন এবং নিজ নামে 9টি ব্যাংক হিসাবে 30 কোটি 45 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন। আওয়ামী লীগ সরকারের আরেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া 9টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে 12 কোটি 32 লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এছাড়া 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 11 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ উঠেছে কুষ্টিয়া 1 আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার জাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মেহের আফরোজ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 5 কোটি 27 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন, 12 কোটি 32 লক্ষ টাকা জমা এবং 9 কোটি 99 লক্ষ টাকা উত্তোলন সহ অস্বাভাবিক লেনদেন। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নড়ে চড়ে বসেছে দুদক। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অভিযান ও মামলা দায়ের চলমান রেখেছে এই সংস্থাটি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কোনো সুপারিশ করেনি, এমনটাই দাবি কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের। তবে তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তারা ফের রাষ্ট্র পরিচালনায় আসুক, এটা বেশিরভাগ মানুষই চায় না। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধীদের যেসব অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম নির্বাচন ব্যবস্থার ভরাডুবি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ভোটের ব্যবস্থাকে ঢেলে সাজাতে সংস্কার কমিশন গঠন করে। বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এতে 150টি সুপারিশ করা হয়। এসব সুপারিশকে সামনে রেখে নির্বাচন পিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFED টকে আমন্ত্রণ জানানো হয় বদিউল আলম মজুমদারকে। মঙ্গলবার আগারগামী নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই আলোচনায় তার কাছে প্রশ্ন ছিল, কোনো দলকে নির্বাচনের বাইরে রাখতে এই সব সুপারিশ দেয়া হয়েছে কিনা। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে।
এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তো এখন আমরা প্রস্তাব করেছি, কারণ অধিকাংশ জনগণে চায় না। আগে সংস্কারণে নির্বাচন, এমন প্রশ্নে পক্ষে বিপক্ষে মত রয়েছে অংশীজনদের। তবে বদিউলের মতে রাজনৈতিক পরিচ্ছন্নতা অর্থাৎ দুর্বৃত্তায়ন দূর করা, নির্বাচনী অঙ্গন দুর্নীতিমুক্ত ও ইসিকে শক্তিশালীকরণ, এই 3টি বিষয়ের সংস্কার করে নির্বাচন করা যেতে পারে। তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ব্যর্থ হয়েছে, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, বেসিক স্ট্রাকচার যেটাকে বলে। এবং একই সাথে তারা শপথ করেছে এবং শপথ ভঙ্গ করেছে। তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনায়। তো আমরা কোনো সুস্পষ্ট অপরাধের কথা বলিনি। তিনি দাবি করেন ব্যবস্থার উন্নতি হলে আগামীতে তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করতে পারবে, তবে এটা এখনকার বিষয় নয়। এবারের পরে পরিস্থিতি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন প্রয়োজন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করা হয়। আড্ডা পরিণত হয় আলোচনা সভায়। আমি খুব খুশি হয়েছি। এতে বিএনপি মহাসচিব পড়াশোনা ও জ্ঞান চর্চার উপর গুরুত্ব দেন। সোভিয়েত ইউনিয়ন, চীন সহ বিভিন্ন দেশে বিপ্লবের পর রাজনৈতিক সামাজিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি ছাত্রদের ধৈর্যের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় পরামর্শ দেন। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন দেখে না। দেশের বর্তমান অস্থিরতা ও সংকট থেকে উত্তরণের জন্য আবারও নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচিত সরকারের পক্ষেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। যে কোনো নির্বাচিত সরকার কিন্তু এক অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। অনেক ত্রুটি আছে, আমি বিশ্বাস করব। তো অনেক ত্রুটি তারা নিয়ে এসছে, একটা জঞ্জালের মধ্যে এসছে, একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। দিন দিন প্রশাসনে দুর্নীতি বেড়েই চলেছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারি আমলাদের মধ্যে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল কারখানা খুলে দেওয়ার দাবিতে গণসমাবেশ করেছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে তেঁতুইবাড়ি এলাকার সানসিটি মাঠে গণসমাবেশ করে বেক্সিমকোর শ্রমিক কর্মচারীরা। সমাবেশে 42,000 শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী সহ এলাকাবাসীও অংশ নেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর কর্তৃপক্ষ গত বছরের 16 ডিসেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অন্তত 16টি কারখানা বন্ধ ঘোষণা করে। পরে বকেয়া বেতন আদায় ও কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কয়েক দফায় অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়ে কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগী টোল গ্রামে 621 বিঘা জমির ওপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলের রাহি সহ 15 সদস্যের একটি দল এ অভিযানে অংশ নেয়। এ সময় বিনিয়োগের নথি, আয় ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ড ডিস্ক সহ যাবতীয় তথ্য উপাত্ত যাচাই করে সিআইসি টিম। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনা, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল এবং ক্যাপিটল হিল কাণ্ডে 1,500 অভিযুক্তকে সাধারণ ক্ষমার মতো সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে সোমবার দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। মাত্র ৪৩ শব্দের শপথ বাক্য পাঠ করে ২৪৮ বছরের মার্কিন ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে হারের পর দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরলেন তিনি। শপথের পর জাতির উদ্দেশ্যে দেয় সংক্ষিপ্ত ভাষণে যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগের সূচনা হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্প। জোর গলায় সবাইকে স্মরণ করিয়ে দেন তার আমেরিকা ফার্স্ট নীতির কথা। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনের সমালোচনা করতেও ছাড় দেননি ট্রাম্প। দায়িত্ব নেওয়ার সাথে সাথেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসে ট্রাম্পের পক্ষ থেকে, যার মধ্যে প্রথম অগ্রাধিকার পায় অভিবাসন নীতি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। এছাড়া জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার আইনও বাতিল করা হয়। ট্রাম্পের প্রথম দিনের লম্বা কার্যবিধিতে ছিল আরও বেশ কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্ত। প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার দুটি নির্বাহী আদেশও স্বাক্ষর করেন ট্রাম্প। এছাড়া ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার অভিযুক্ত ১৫০০-এর বেশি মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন নয়া প্রেসিডেন্ট। ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালা পরিবর্তন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশও সই করেছেন রিপাবলিকান দলীয় এই প্রেসিডেন্ট। ঘোষণা দেন বিদেশি পণ্য আমদানিতে শুল্ক বৃদ্ধির। যুক্তরাষ্ট্রে এখন থেকে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইঙ্গিত দেন ট্রান্সজেন্ডারদের স্বীকৃতি না দেয়া। এদিকে জো বাইডেনের আটকে দেয়া ২০০০ পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান ইসরায়েলকে দিতে যাচ্ছেন ট্রাম্প। উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর বাইডেন যেসব নিষেধাজ্ঞা দিয়েছিলেন, ট্রাম্প সেগুলো তুলে নিতে যাচ্ছেন বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি, ব্রিফিংয়ে জানালেন আইন উপদেষ্টা। জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন ট্রাম্প, বাইডেনের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল। এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত ১১টায়। দর্শক, আরো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।